রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মার্কিন দূত স্টিভ উইটকফ। তবে ইউক্রেনের ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে কোনো আপোষ হয়নি বৈঠকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার মস্কোতে হয়েছে এই বৈঠক। রাশিয়ার এক কর্মকর্তা জানান, ইউক্রেন যুদ্ধের অবসান করতেই বৈঠকটি হয়েছে। আলোচনা গঠনমূলকও হয়েছে, তবে ইউক্রেনের কতটুকু ভূখণ্ড রাশিয়ার দখলে যাবে সেই বিষয়ে কোনো আপোষ করেনি রাশিয়া। এর আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করে। এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে বলে অভিযোগ করে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা। এতে বলা আছে, শান্তি চুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দোনবাস রাশিয়ার কাছে তুলে দেবে, যার মধ্যে আছে দোনেৎস্ক ও লুহান্স্ক। তবে ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। ইউক্রেনের বন্দরে হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালানোয় পাল্টা হামলার এই হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুশ জাহাজে হামলার তীব্র সমালোচনা করে পুতিন বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে দস্যুতা, আর তাই রাশিয়া তাদের বন্দর এবং সেখানে থাকা জাহাজে হামলা চালাবে। পাশাপাশি যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপরও হামলার চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত ২ দিনে রাশিয়ার অন্তত ৩টি ট্যাঙ্কারে হামলা চলছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। ইউরোপের সাথে যুদ্ধ চায় না রাশিয়া, তবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে লড়াই করতে প্রস্তুত রুশ সেনাবাহিনী, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার ক্রেমলিনে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের সাথে বৈঠকের আগে এ কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য ইউরোপ যেসব দাবি তুলছে তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তারা যুক্তরাষ্ট্রের সংঘাত সমাধানের চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এদিকে ইউক্রেন প্রশ্নে কোনো রকম আপোষে যাবেন না বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তারা বিশ্বাস, রাশিয়া যুদ্ধক্ষেত্রে জয় পাচ্ছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটানোই ছিল এই বৈঠকের লক্ষ্য। গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় এক ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক নিহত হয়েছেন। খান ইউনিসের মধ্যাঞ্চলে নিহত হন মাহমুদ ওয়াদে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, সাংবাদিক মোহাম্মদ আবদেল ফত্তাহ আসলিহ একই হামলায় আহত হয়েছেন। আসলিহ হলেন মে মাসে নাসের হাসপাতালে ড্রোন হামলায় নিহত ফটোগ্রাফার হাসান আসলিহর ভাই। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, গাজা থেকে ২ বন্দীর দেহাবশেষ পেয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এই মৃতদেহ এখনও ফেরত পাঠানো হয়নি। পর্যবেক্ষক গোষ্ঠীগুলো বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ১,০০০ স্বাস্থ্যসেবা কর্মীকে হত্যা করেছে। গাজার কমপক্ষে ২৫ জন চিকিৎসা কর্মীকে বিনা অভিযোগে ইসরায়েলি কারাগারে আটক রাখা হয়েছে। পশ্চিম তীরের হেবরন এবং রামাল্লায় আলাদা ২টি ঘটনায় ২ কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেবরনের আবু দাজান এলাকায় ১৭ বছর বয়সী মোহান্নাদ আল জুগাইরকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তাদের দাবি, ওই কিশোর প্রথমে হামলা করেছে সেনাদের ওপর। এতে ২ সেনা সদস্য আহত হন, এরপর আত্মরক্ষায় গুলি করে সেনারা। তবে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে রামাল্লার উত্তরে উম্মে সাফা গ্রামের কাছে ১৮ বছর বয়সী মোহাম্মদ আসমারকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে, সেনাদের ছুরিকাঘাত শুরু করেছিল ওই কিশোর। যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও পানামা। ক্যারিবীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এই মহড়াকে উস্কানি হিসেবে দেখছে ভেনেজুয়েলা। পানামক্স আলফা ২০২৫ নামের এই মহড়ায় জাতীয় পুলিশ, বিমান, নৌসেনা এবং সীমান্তরক্ষী ২৫ জন পানামার কর্মী এবং ২৫ জন মার্কিন মেরিন সদস্য অংশ নেন। মঙ্গলবার অংশগ্রহণকারীরা আহতদের উদ্ধারের অনুকরণে বিমান অ্যাম্বুলেন্স মহড়া অনুশীলন করেন। মাদক পাচারের বিরুদ্ধে লড়াই জোরদারের জন্যই এই মহড়া। তবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সাথে এই মহড়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল পানামার সাথে একটি সহযোগিতা চুক্তির সর্বাধিক ব্যবহার করা। সোমালিয়ানদের আবর্জনা বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প কথা বলেন। ট্রাম্প বলেন, সোমালিয়ানরা কোনো অবদানই রাখে না, তারা আবর্জনা। তিনি বলেন, সোমালিয়া এমন একটি জায়গা যেখানে মানুষ একে অপরকে হত্যা করতে ঘুরে বেড়ায় এবং তাদের দেশ দুর্গন্ধযুক্ত। এই সময় মিনেসোটা থেকে মার্কিন কংগ্রেসে নির্বাচিত ইলহান ওমরকেও কটাক্ষ করেন তিনি। বলেন, ইলহানও একটা আবর্জনা।
তার বন্ধুরাও ওই রকম। তাদের যেখানে জন্ম হয়েছে সেখানেই ফিরে যাওয়া উচিত। আগে সেই দেশটাকে ঠিক করুক, তারপরে যুক্তরাষ্ট্র নিয়ে ভাববে। হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 156 জন। এই ঘটনা তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। লি বলেছেন যে স্বতন্ত্র তদন্ত কমিটি হচ্ছে তার নেতৃত্বে একজন বিচারককে রাখা হবে। এই কমিটি বিস্তৃত সংস্কার শুরু করবে, ভবিষ্যতে যেন ওয়াংফু কোর্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের মতো কিছু না ঘটে তা নিশ্চিতে কাজ করারও অঙ্গীকার করেছেন তিনি। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত নির্মাণ কোম্পানির একাধিক পরিচালক সহ অন্তত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হংকংয়ের ভবন কর্তৃপক্ষ জানিয়েছে তারা 30টি বেসরকারি প্রকল্পের কাজ আপাতত বন্ধ রেখেছে। ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় 1250 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মূলত দুটি ঘূর্ণিঝড় ও একটি টাইফুনের প্রভাবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে অন্তত 659 জনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এছাড়া শ্রীলঙ্কায় জরুরি ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে 11 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মারা গেছেন অন্তত 410 জন। এদিকে থাইল্যান্ডে 181 ও মালয়েশিয়ায় 3 জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এসব দেশে টানা ভারী বর্ষণ শুরু হওয়া এমন বন্যা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব চীন সাগরে ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল একগুচ্ছ দ্বীপের কাছে নৌযানের মুখোমুখি অবস্থান নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে চীন ও জাপানের কোস্টগার্ড। এর ফলে বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপান ও চীনের মধ্যকার বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিস্তারিত চৈতি সরোয়ারের আরও একটি রিপোর্ট। চীন ও জাপান পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে নিজেদের মনে করে। জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে, তবে চীনাদের কাছে এগুলো দিয়াইউ নামে পরিচিত। জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো। সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত। চীনের কোস্টগার্ড মঙ্গলবার বলেছে জাপানের একটি মাছ ধরার নৌযান সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে অবৈধভাবে প্রবেশ করেছিল। এদিকে জাপানের কোস্টগার্ড বলছে তারা জাপানি মাছ ধরার নৌকার দিকে এগিয়ে যাওয়া দুটি চীনা কোস্টগার্ডের জাহাজের পথরোধ করে তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করেছে। জাপান ও চীন 2008 সালে পূর্ব চীন সাগরের সম্পদ ব্যবহারে নীতিগতভাবে একমত হলেও গত 1.5 দশকে দুই দেশকে আলাদা করা এই জলসীমা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। উত্তেজনার অন্যতম কেন্দ্রে থাকা সেনকাকু বা দিয়াইউ দ্বীপপুঞ্জ জনমানবহীন হলেও এর ভৌগোলিক ও সামরিক গুরুত্ব অপরিসীম। চীন জাপান নৌযানের মুখোমুখি বিরোধ এমন এক সময় ঘটল যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, যার সূচনা হয়েছিল গত মাসে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর এক মন্তব্যে। সে সময় পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানে বেইজিং হামলা করলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এরপর থেকে বেইজিং ও টোকিও একে অপরের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিয়েছে, যার প্রভাব পড়ছে দুই দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনেও। চৈতি সরওয়ার, 71। পেরুর প্রেসিডেন্ট পদপ্রার্থী রাফায়েল বেলাউন্ডের গাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। বেশ কয়েকটি গুলি লেগেছে তার গাড়িতে, তবে তিনি অক্ষত রয়েছেন। পরে ফরেনসিক দল তার বাসভবনের বাইরে গুলিবিদ্ধ গাড়িটি পরীক্ষা করে দেখে। স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভাঙা কাচের আঘাতে তার মুখে সামান্য আঘাত লেগেছে। স্থানীয় সংবাদ মাধ্যম আরপিপি জানিয়েছে মঙ্গলবার এই হামলা হয় পেরুর সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো বেলাউন্ডের নাতি রাফায়েল বেলাউন্ডে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা করছেন তিনি। পেরুর সাধারণ নির্বাচন 2026 সালের 12 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।